কিন্তু সেটি পরিবেশকে মানে ওই তত্ত্বগুলো পরিবেশকে কিভাবে মানে পরিবেশের সাথে সম্পর্কিত সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করছি। ইনফ্যাক্ট উত্তর আধুনিকতাবাদও সেই রকমই, যে পরিবেশের সাথে এই মানে কিভাবে মেলানো যায়। তো আমরা সরাসরি শেয়ার স্ক্রিনে যাই, দেখি সেখানে আলোচনাগুলো কিভাবে আছে। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমাদের, হ্যাঁ, আলোচনার আজকের এখানে হচ্ছে ডিজাস্টার ইন দ্য পোস্ট মডার্ন এনভায়রনমেন্ট। এদিকে মানে একটু ভুল আছে, পরের ইসে দেখবো। সম্ভবত ডিজাস্টার না এটা, মানে লেখায় ত্রুটি হয়েছে, কোনোটা থেকে কপি হয়েছে সম্ভবত। অর্থাৎ উত্তর আধুনিকতাবাদ এবং পরিবেশবাদ, পরিবেশ এই সম্পর্কে আমাদের মূলত আলোচনা। উত্তর আধুনিক পরিবেশে কিভাবে দুর্যোগের ব্যাখ্যা প্রদান করা হয় তা গুরুত্বপূর্ণ। অর্থাৎ দুর্যোগের সাথে উত্তর আধুনিকতাবাদের সম্পর্কটা মোটামুটি দেখানো হচ্ছে। যে এখানে পরিবেশ এবং দুর্যোগ, এটি উত্তর আধুনিকতাবাদের ব্যাখ্যা যেভাবে আসছে, ঐতিহ্যগত ধারণা মনে করা হতো যে কোনো দুর্যোগ সমাজের সবাইকে সমানভাবে প্রভাবিত ক্ষতিগ্রস্ত করে। অর্থাৎ যখন ধরেন ঝড় আসে, বন্যা আসে, তখন ওই সমাজের সবাই ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, এটি একটা বাস্তবতা। আপনাদের অনেকের মনে থাকবে যে বছর তিনেক আগে সিলেট অঞ্চলে প্রচন্ড বন্যা হয়েছে। তো তখন আহ মানে আমরা পত্রপত্রিকায় দেখেছি যে অনেক মানে বিত্তশালী কৃষক বা মোটামুটি ঘরে প্রচুর খাবার দাবার বা ধান পানি ছিল, এরাও হঠাৎ রাতারাতি নিঃস্ব হয়ে গেছে, কারণ এগুলো অনেকটা ওই যে ভাসিয়ে নিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তখন বলা মানে এই এই ধারণা থেকেই যে দুর্যোগ যখন কোনো একটা অঞ্চলে নেমে আসে, তখন ওই অঞ্চলে যারা থাকে এখানে সবাই, মানে সমাজে যারা বাস করে, ধনী দরিদ্র নির্বিশেষে, নারী পুরুষ সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু উত্তর আধুনিকতাবাদের তাত্ত্বিকরা মনে করেন যে আসলে একটা সমাজে সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয় না। এখানে সমাজের বিভিন্ন দল বা গোষ্ঠী তাদের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে দুর্যোগ দ্বারা প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত হয়। যেমন এখন আমরা অনেকটাই বলি, মনে করি যে যে মানে দরিদ্র, তার ওই চ্যালেঞ্জ মোকাবেলা করা আরো বেশি কষ্টসাধ্য। অর্থাৎ যে ধনী, তার দেখা যাবে যে হ্যাঁ সেও ক্ষতিগ্রস্ত, কিন্তু তার এইটিকে মোকাবেলা করবার সক্ষমতা অনেক বেশি। হ্যাঁ, কিন্তু দরিদ্রের পক্ষে এটি মোকাবেলা করা কষ্ট। আবার অনেক ক্ষেত্রে এখন দরিদ্রতে, সরি, দুর্যোগের সময় দেখবেন যে নারী, শিশু, তারপরে আপনার প্রতিবন্ধী, এদের বিষয়টি আরো আসছে, কারণ এরা এমনিতেই একটা নাজুক পরিস্থিতির মধ্যে থাকে। সুতরাং দুর্যোগ হলে এরা আরো বেশি, মানে সার্ভাইভ করতে এদের আরো বেশি সমস্যা হয়। তা এর বাইরে আর একটা আছে যে ধরেন কোন অঞ্চলে, যেমন যার বাড়ি কি বলা যায় যে দুর্বল, অর্থাৎ যার ঘরটি দুর্বল, মানে অল্প বাতাসে 60 কিলোমিটার আহ বেগের ঝড় হলে সেই ঘরটি পড়ে যাবে, সুতরাং সে গৃহহীন হবে। কিন্তু যার বাড়ি ওখানে মোটামুটি পাকা ভবন, তার কিন্তু ওই 60 কিলোমিটার বা 100 কিলোমিটারের বেগের ঝড়ে তার বাড়ি পড়ে যাবে না, সুতরাং তার পক্ষে গৃহহীন হওয়া এটি মানে দেখা যাবে যে আলটিমেটলি সম্ভব হবে। তো এইভাবে এটি বলা যায় যে আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম, দ্রুত আধুনিকতাবাদের ব্যাখ্যা বিশ্লেষণ গুলো আরো বেশি মাইক্রোস্কোপিক, আরো বেশি ভিতরে গভীরে যে এই ব্যাখ্যা বিশ্লেষণ গুলো তারা করে। এই যে উত্তরাধুনিকতাবাদ, এখানে আরো মনে করা হয় যে দুর্যোগ এটি দ্বারা যেভাবে নানান ভাবে সম্পর্কিত হতে পারে। যেমন উত্তরাধুনিক সমাজ ব্যবস্থা নানান বৈশিষ্ট্যে বিভাজিত। অর্থাৎ এখানে যেমন আমরা শ্রেণী বিভাজনের কথা বলি, শ্রম বিভাজনের কথা বলি, মানুষের মধ্যে মানে কি বলে সম্পর্ক, কাজের ধরন, এই নানান কিছু, এটি বহু ভাবে বিভক্ত। যেমন আমরা উদাহরণ দিতে পারি যে এখন মানুষ কি গতানুগতিক পেশায় কেবল আছে, যে কেবল কৃষিকাজ, চাকরি, ব্যবসা এগুলো করছে না, এখন নতুন নতুন আরো অনেক বিষয়। ইভেন ধরেন জাস্ট টিকটক বানিয়ে মোবাইলে আপলোড করে এবং তাদের প্রচন্ড ভিউ যদি হয়, সেটার থেকেও মানুষ মাসে লাখ টাকা ইনকাম। এর মধ্যে ওই যে একজন দেখলাম, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ মানে আলোচনা হচ্ছে, যে সে কেবল এই যে টিকটক বা এই রকমের সোশ্যাল কন্টেন্ট বানিয়ে সে মানে তার বাবা মাকে অনেক দামি গাড়ি কিনে দিয়েছে। সমালোচনাটা আসছে যে তার বাবার ঋণ আছে, সেটা সে পরিশোধ করেন ইত্যাদি। যে ওই বিষয় না, বিষয়টা হলো যে 26 বছরের একজন তরুণ, যে গতানুগতিক কোনো পেশায় না, জাস্ট কন্টেন্ট তৈরি করে সে একটা বিপুল অঙ্কের আয় চলে গেছে। তো এটাও একটা উদাহরণ হতে পারে। ফ্রিল্যান্সিং এর কথা আমরা জানি। এরকম সমাজে প্রচুর আহ মানে বৈচিত্র্য আসে, নতুনত্ব আসে, যেগুলো আগে ছিল না। ফলে এই সমাজ ব্যবস্থার নানা বৈশিষ্ট্যে এবং নানাবিধ জটিল
আহ মানে পরিস্থিতিতে এই সমাজ পরিপূর্ণ, এবং এখানে দুর্যোগও কোনো বিচ্ছিন্ন বিষয় না। এই যে নানান রকমের বৈচিত্র্য বা নানান রকমের জটিলতা আসে, দুর্যোগও তার একটা অংশ। এবং বিভিন্ন ধরনের সামাজিক, সাংস্কৃতিক বা অর্থনৈতিক বা রাজনৈতিক উপাদানের সাথে এর আন্তঃসম্পর্ক রয়েছে। যেমন দুর্যোগের যেটা বললাম, যে ধরেন যদি আমরা এইভাবে দেখি, মানে আধুনিক যুগের সাথে মধ্যযুগের তুলনা করি, আধুনিক যুগে বা এই যে এই সময় এসে সারা বছরে আমাদের দেশে কি পরিমাণ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় এবং আহত। তাহলে যখন গাড়ি ছিল না তখন তো এই দুর্ঘটনা, মানে মানুষকে এইভাবে মারা যেত। এখন এই এই বিষয়গুলো তৈরি হয়েছে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়, যেটাই যে আধুনিকায়নের এক ধরনের আহ, বিষয়। যে অর্থাৎ আধুনিক অনেক বিষয় যখন চলে আসে তখন দুর্যোগ সহ নানান রকমের নতুন নতুন পরিস্থিতিও তৈরি হয়। আবার অতীতের কথা যদি আমরা ফিরে যাই, সেখানে মহামারী, সেখানে নানান ধরনের রোগ শোক, এগুলো তো মানুষ একবার এক জায়গায় কলেরা শুরু হলে পুরো গ্রাম প্রায় অর্ধেক মানে নিশ্চিহ্ন হয়ে যেত। এবং মানুষ ভয়ে পালিয়ে অন্য এলাকায় চলে যেত যেখানে এই মানে কলেরা হয়নি। তা এখন মানে ওই সময়টা এখন আমরা পার করে আসছি, এখন আবার নতুন আর এক ধরনের সমস্যা তৈরি হচ্ছে, যে করোনা আমরা পার করলাম। এরপরে আরো সমাজে নানান রকমের এক ধরনের যে গ্যাস্ট্রিক, ক্যান্সার, ডায়াবেটিস, যেগুলো তুলনামূলকভাবে আগে হয়তো মানুষের মধ্যে ছিল না। তো এইভাবে আমরা যদি দুর্যোগ বা মানুষের জন্য সমাজে বিদ্যমান চ্যালেঞ্জের কথা বলি, সেইগুলো এই আধুনিক সমাজে বা উত্তর আধুনিক সমাজে নানান ভাবে তৈরি হয়েছে। এখন ধরেন আমরা একটা সময় কি মনে করি যে টাকা পয়সা বাড়িতে রাখলে চোর ডাকাতের উপদ্রব, সুতরাং ব্যাংকে রাখা নিরাপদ। এখন ব্যাংকে আমরা যেটা দেখি, যে ব্যাংকেও সাইবার হামলা, ইভেন বাংলাদেশ ব্যাংক থেকেও টাকা মানে বাইরে কেউ নিয়ে যেতে পারে। তার মানে এটা নতুন একটা পরিস্থিতি, নতুন একটা দুর্যোগ, নতুন একটা আহ আহ, মানে কি বলা যায় যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। মানে আমি কেউ টাকা দুর্নীতি করে পাচার করছে সেটি না, মানে এটা চুরি হয়ে যাচ্ছে, এবং সেটি বাইরের থেকে, দেশের বাইরে থেকে জাস্ট ব্যাংকের সফটওয়্যারে ঢুকে তারা টাকা নিয়ে যাচ্ছে। তাহলে এটা একটা আধুনিক বা নতুন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এইভাবে আমরা দেখি যে নানান ইস্যুতে আমরা বিভিন্ন সাইবার অপরাধ মানে অর্থাৎ আধুনিক যুগের সাথে মিলিয়ে সমাজের নতুন নতুন নানান বৈশিষ্ট্য, জটিলতা, সমস্যা, দুর্যোগ, এইগুলো তৈরি হয়েছে। এবং এই যে যে সামগ্রিক পরিস্থিতি তৈরি হয়েছে, এগুলো মানুষের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বা রাজনৈতিক নানান রকমের উপাদানের সাথেও সম্পর্কিত। যে এর দ্বারা মানুষ এই এই জায়গা, এই 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 বিষয়গুলো প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এখানে আরেকটা ধারণা যেটা বলা হয়, যেমন মানে আমরা যেটা বলছিলাম যে কয়েকটা মানে আরো বেশ কিছু ধারণা আছে। সেই ধারণার আরেকটা হচ্ছে যে উত্তর আধুনিক সমাজ কাঠামোয় দুর্যোগ কেবল প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ঘটায় না, বরং সমাজে নানান ধরনের অসমতা, বৈষম্য সৃষ্টি করে, এমনকি ক্ষমতার পালা বদলেও ভূমিকা রাখে। অর্থাৎ একটা সময় দুর্যোগকে কেবল প্রাকৃতিক ভাবে বিবেচনা করতে হবে। দুর্যোগ হয়েছে, আমাদের ধরেন বা ফসল, আমাদের বা গাছপালা, আমাদের নদী নালার পানি, এবং এইগুলো অর্থাৎ প্রাকৃতিক ভাবে এর প্রভাবটা অনেক বেশি আমরা বিবেচনা, যে দুর্যোগের ফলে মানে প্রকৃতির ক্ষতি অনেক বেশি, সেই সাথে মানুষের, অর্থ সম্পদের এই বা জানমালের এগুলোর ক্ষতি হয়। কিন্তু এখন যে বিষয়গুলো দেখা হয়, যে এক একটা দুর্যোগের ফলে সমাজে নানান ধরনের অসমতা, সমাজ তো এমনি পুঁজিবাদী সমাজ, মানে অসমতায় পরিপূর্ণ। এই সমাজে অসমতা আরো বেড়ে যায়, বৈষম্য আরো বেশি সৃষ্টি করে। এমনকি এর ফলে কোনো কোনো জায়গায় ক্ষমতার পালাবদল ঘটতে পারে, যে যে ক্ষমতা আছে সে ওই দুর্যোগকে সঠিকভাবে মোকাবেলা করতে পারেনি, ফলে তাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। আমরা উদাহরণ দিতে পারি, যে করোনা ফেস করলাম আমরা, এটা অন কাইন্ড অফ ডিজাস্টার। আপনারা অন্যান্য কোর্সের আলোচনায় নিশ্চয়ই একটি উদাহরণে আসছে। তো এর ফলে আমরা অনেকে চাকরি হারিয়েছি, আমাদের অনেকের ব্যবসা মানে গুটিয়ে গেছে। যেমন আমি পরিচিত কয়েকজন জানি যে সে সবে ব্যবসাটা শুরু করেছিল, এর মধ্যে করোনার হানা। তো তার ওই যে ঘর ভাড়া নিয়েছিল, কিছু লোকজন নিয়ে পড়েছিল, এই সব কিছু মিলে টোটাল পুঁজিটাই তার মানে শেষ হয়ে গেছে। তা একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে কয়েক লাখ টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা শুরু করলো, আর সেই গোটা ব্যবসাটাই মানে পুঁজিটাই চলে গেল, তার মানে সে কিন্তু আরো মানে দরিদ্রতার দিকে মানে নেমে গেল। যার মোটামুটি একটা চাকরি ছিল সে চাকরিটা লস করলো। এরকম অনেকগুলো সেক্টর আছে যে মানুষের, এবং এটা এটা একটা দিক। এই করোনার সময় বা এইরকম অবস্থা দেখা যায় যে অনেক প্রচুর মানুষ অনেক বেশি বিত্তশালী হয়ে উঠেছে। ধরেন যেই বিশ্বের যে কোম্পানিগুলো যে টিকা আবিষ্কার করেছে, যারা পিপি আবিষ্কার করেছে, মানে বাজারজাত করেছে, বা যারা অন্যান্য ব্যবসা বন্ধ হয়ে গেছে, যে হোম ডেলিভারি সহ অন্যান্য বেশ কিছু ব্যবসা বা খাদ্য পণ্যের ব্যবসা, এগুলো যারা টিকিয়ে রাখতে পেরেছে। তো নানান ভাবে দেখা যায় যে অনেক মানুষ মানে
রাতারাতি মানে অনেক বেশি টাকা মানে, তাহলে যেটা আমরা দেখি যে এরকম বন্যার সময় একটা অবস্থা দেখি আমরা, অন্য যে কোনো দুর্যোগ, যুদ্ধ যখন হয় তখনও প্রচুর মানুষ নিঃস্ব হয়, তাদের জানমাল মানে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়, যেটা আমরা এই যে প্রতিনিয়ত ফিলিস্তিনে দেখছি। আবার যারা ধরুন অস্ত্র ব্যবসা করে বা যারা অন্যান্য আরো বেশ কিছু জরুরি মানে কাজগুলো করে থাকে, তারা অনেকে দেখা যায় যে এর মধ্যে দিয়ে তারা আবার ফুলে ফেঁপে ওঠে। তো ফলে দেখা যায় যে এই যে দুর্যোগ যখন আসে, সেটা মানব সৃষ্টি বা প্রাকৃতিক, তখন কিছু মানুষ যেমন নিঃস্ব হয়ে যায়, তারা এমনকি মানে মানে কারো কারো জীবনের ক্ষতি হয়, কারো কারো সম্পদের ক্ষতি হয়, আবার কিছু মানুষ বেশ সম্পদশালী হয়ে ওঠে। ফলে বিদ্যমান সমাজে যে অসমতা বা বৈষম্য ছিল, সেটি আরো বেশি মানে প্রকট হয়ে ওঠে। ফলে সমাজে এই অসমতা এবং বৈষম্য সৃষ্টি হয়। এবং যেটা বলছিলাম যে এটি প্রপারলি যদি কেউ সামলাতে না পারে, তাহলে দেখা যায় যে তারা রাষ্ট্রীয় ক্ষমতা আহ মানে টিকে থাকা বা নতুন কেউ কারো রাষ্ট্রীয় ক্ষমতা আসার এই পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরাধুনিক পরিবেশ ব্যবস্থায় দুর্যোগ সামাজিক স্থিতিশীলতাকে বিনষ্ট করে এবং অনেক বেশি অনিশ্চয়তা ঝুঁকি তৈরি করে, সমাজের প্রগতি অগ্রগতি সম্পর্কে ভবিষ্যৎবাণী করার সক্ষমতাও হ্রাস পায়। অর্থাৎ একটা সমাজ স্বাভাবিকভাবে বা যেই গতিতে বিবর্তিত হয়, পরিবর্তিত হয় বা এক্সপেক্টেড যেই উন্নয়নটি আশা করা হয়, দুর্যোগের ফলে সেটি অনেক ক্ষেত্রে ব্যাহত হয়। অর্থাৎ যেমন ধরেন আমাদের মাথাপিছু ইনকাম, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি, এগুলো, সেটা আমাদের মানে কেবল বাংলাদেশ না, সামগ্রিকভাবে এগুলো একটা মানে বলা যায় যে ক্রোনোলজি বা ধারাবাহিকতা রক্ষা করে এটি আহ, চলে। যে যখন দুর্যোগের মতো পরিস্থিতি তৈরি হয়, তখন এই ক্ষেত্রে একটা মারাত্মক অনিশ্চয়তা তৈরি হয়। অর্থাৎ আমার ওই গ্রোথ, আমার পার ক্যাপিটা ইনকাম, আমার জাতীয় আহ, মানে অর্থনৈতিক সমৃদ্ধি, এইগুলো ঠিক আগের গতিতে আগাবে। এবং সমাজের কেবল এটি অর্থনৈতিক না, সমাজের মানে ধরেন শিক্ষা দীক্ষা, সামাজিক উন্নয়নের নানান রকমের সূচক বা সমাজের সামগ্রিক যে অগ্রগতি, এই আমাদের এখানে সবার বিষয়গুলো দায়িত্ব ভাগ করা আছে। কারণ তারপরে এই নিয়ে অন্য অন্য জায়গায় কাজ তার মতো না। আমরা অনেক সময় যে প্রেডিকশন করা যায় যে আগামীতে, ধরুন অনেক সময় আমরা ধরে নিই যে সামনে মুদ্রাস্ফীতি এমন হবে, প্রবৃদ্ধি এরকমের হবে, পার ক্যাপিটা ইনকাম বাজারে অনেক এরকম হতে বাইরে পারে। সমাজে দেখতে সাইদুল রাজনীতির ইসলাম, কারণে এই আমি যে দুইবার জিনিসগুলো আপনাকে মিউট করলাম, থেকে আপনি কথা বলছেন আবার নিজে আনমিউট হয়ে হয়ে আমাদেরকে কথা শোনাচ্ছেন কেন? কি আমার কথা শোনা যাচ্ছে না? আমি আনমিউট করলাম, আপনি বাইরে কোথাও কথা বলছেন, আপনি আবার নিজে মানে আপনি মিউট, আনমিউট হয়ে আবার কথা বলছেন কেন? উত্তর আধুনিকতাবাদ বিপর্যয়কে কেন্দ্র করে প্রভাবশালী ধারণা এবং মতবাদ সৃষ্টিতে উৎসাহিত করে। ঠিক আছে। এটি কর্তৃপক্ষের জবাবদিহিতা এবং বৈধতা নিয়ে প্রশ্ন তোলে এবং অদৃশ্য ক্ষমতার গতি প্রকৃতি ও সমাজের গঠন প্রক্রিয়াকে উন্মোচন করতে চায়। অর্থাৎ এই যে আমরা এখনকার সময় এসে স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলি এবং আমরা সুশাসনের কথা বলি, বা যে কোনো একটা বিষয় নিয়ে আমরা সরাসরি প্রশ্ন তুলবা বা গণতান্ত্রিক এবং আধুনিক মূল্যবোধ সম্পন্ন সমাজে মানবাধিকার ইস্যুতে যে বিষয়গুলো আমরা তুলি, এটি অনেকটা বলা যায় যে উত্তর আধুনিকতা বাদে অনেক বেশি উৎসাহিত হয়েছে। এবং দুর্যোগ বা পরিবেশ পরিস্থিতি নিয়ে এই বিষয়গুলোকে অনেক বেশি উৎসাহিত করে। যেমন ধরেন সরকারের যে কোনো একটা প্রকল্প, তা যদি পরিবেশের জন্য ক্ষতিকর হয়, তাহলে এটা নিয়ে নাগরিক সমাজ থেকে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানানভাবে প্রশ্ন তোলা হয়। এবং মানে সরকারের জবাবদিহিতার জায়গাগুলোকে বা ওই প্রকল্প নিরুৎসাহিতকরণে বা বন্ধ করার ক্ষেত্রে অথবা রিভাইজ করবার ক্ষেত্রেই মানে এক ধরনের চাপ সৃষ্টি করা হয়। তো এই প্রক্রিয়াগুলো যেটা মানে এই
কি বলা যায় যে উত্তরাধুনিক সমাজে উৎসাহিত হয়েছে, যেগুলো এর আগে সাধারণত এই এই বিষয়গুলো নিয়ে এরকমের কাজ মানে জবাবদিহিতার চর্চাটি ছিল না। যেমন আমরা জানি রামপালের বিদ্যুৎ বন্ধ নিয়ে অনেকের ইয়ে আছে, রূপপুর আহ কয়লা খনি কিভাবে কয়লা উত্তোলন করা হবে সেটি নিয়ে পরিবেশবাদীদের অনেক বড় ইস্যু আছে। এর আগে আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণ করলে সেখানে পরিবেশের কি বিপদ বা জনগণের পক্ষ থেকে এগুলো নিয়ে প্রশ্ন তোলা হয়, এবং জবাবদিহিতা বা বৈধতা বা অদৃশ্য ক্ষমতার গতিপ্রকৃতি এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা হয় এই উত্তর আধুনিক পরিবেশে, যেটা মানে ইতিপূর্বে এই আলোচনাগুলো বা এই জবাবদিহিতার চর্চাগুলো কম ছিল। উত্তরাধুনিকতা বা ডিজিটাল যুগের দুর্যোগকে উপলব্ধি করে কৃত্রিমতা এবং অতি বাস্তবতাকে, যেটা আমরা এর আগে আলোচনা করেছি, সিমুলেশনস অ্যান্ড হাইপার রিয়েলিটি অনেক বেশি গুরুত্ব প্রদান করে, এবং ডিজিটাল প্রযুক্তি ও আধুনিক গণমাধ্যম দুর্যোগ মোকাবেলায় অনেক বেশি প্রভাব বিস্তার করে থাকে। হাইপার রিয়েলিটি এবং সিমুলেশন দুটো নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। তো এই বিষয়গুলো অর্থাৎ এই যে এখন পরিবেশ বিষয়ক প্রচার প্রচারণা, দুর্যোগের নানা রকমের বিষয় ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে এখন দেখা যায় যে ডিজিটাল প্ল্যাটফর্ম বা এই যে আমরা সোশ্যাল মিডিয়া বলি, এই জায়গা অনেক বেশি মানে সোচ্চার, এবং এইগুলো মানে মানুষের উপর এখন দেখবেন যে কোনো একটা বিষয় হয়তো মূলধারার গণমাধ্যমে আসে না, বাট যদি ব্যাপকভাবে আপনার সোশ্যাল মিডিয়া প্রচার পায় তাহলে সেটি গণমাধ্যমে চলে আসে। আবার গণমাধ্যমের অনেক বিষয় নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাই। একটা সংবাদ সেটি হয়তো মূলধারার কোন একটা গণমাধ্যমে প্রকাশিত হলো, তা সেটি অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায়, যে না কোন এক সময় কেউ কিছু বলছে আমরা আসলে খেয়াল করি। বাট দেখুন যে যদি এটি অনেক বেশি কি বলা যায় যে রেলেভেন্ট হয় কারোর সাথে, তখন দেখা সেখানে সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো চলে আসে। তো ফলে যেটা হয় যে এই যে ডিজিটাল দুর্যোগের ডিজিটাল যুগে যেসব দুর্যোগ হয় সেইগুলো প্রশমনে বা সেইগুলোর প্রচারণায় এই ডিজিটাল প্রযুক্তি বা আধুনিক গণমাধ্যম এটি অনেক বেশি মোকাবেলা করতে পারে এই দুর্যোগ। যেমন এখন আমরা দেখি যে ঝড়ের পূর্বাভাস বা জলোচ্ছ্বাসের পূর্বাভাস, বা এই যে এখন আমরা এই যে ধরেন গরম পড়ে, আমরা আগেই মোটামুটি বুঝতে পারি যে সামনে কয়দিন পর্যন্ত গরম এই মানে পারদ ঊর্ধ্বমুখী থাকবে, এরপরে কখন বৃষ্টি হতে পারে, কখন আবার স্বাভাবিক অবস্থা আসতে পারে, যেটি এর আগে মানে আধুনিক বা তার পূর্বে এই কাজগুলো এত নিবিড় ভাবে নিখুঁত ভাবে করা যেত না। এখন এই কাজগুলো অনেক নিখুঁত ভাবে করা যায়। ফলে এই যে আধুনিক প্রযুক্তি বা আধুনিক গণমাধ্যম এর মাধ্যমে দুর্যোগ আমরা মোকাবেলা করতে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছি। আগে একটা প্রাকৃতিক দুর্যোগে লাখ লাখ মানুষ মারা যেত, এখন মোটামুটি দেখবেন যে আমরা দুর্যোগকে ঠেকাতে পারি না, কিন্তু দুর্যোগের ক্ষতি বা দুর্যোগ ম্যানেজমেন্টে আমাদের অনেক বেশি সক্ষমতা তৈরি হয়েছে, সেটা প্রধানত এই প্রযুক্তিগত উন্নয়ন এবং এই গণমাধ্যমের প্রচারণা। উত্তরাধুনিক দৃষ্টিভঙ্গিতে জনসাধারণের উপলব্ধি, প্রতিক্রিয়া, উদ্যোগ এবং প্রচেষ্টাকে দুর্যোগের সামাজিক গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। অর্থাৎ সাধারণ মানুষ কি ভাবছে সেটা নিয়ে, এটা নিয়ে তাদের প্রতিক্রিয়া কি, বা তারা যেটা যে একটু আগে বললাম যে ব্যবস্থাপনা গুলো তারা কিভাবে মেনটেন করে, এই সব কিছু দুর্যোগের যে সামাজিক গঠন প্রক্রিয়া বা দুর্যোগের যে সামাজিক প্রভাব সেইটিকে অনেক বেশি মানে প্রভাবিত করে, যে আহ বা সেটার উপর প্রভাব বিস্তার করে। সুতরাং এইখানে কেবল নীতি নির্ধারণের পর্যায় থেকে না, সাধারণ মানুষের নানান রকমের প্রচেষ্টা, উদ্যোগ, প্রতিক্রিয়া, উপলব্ধি সেইটিও দুর্যোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হয়। এবং আমরা সবশেষ দুর্যোগের সাথে উত্তরাধুনিকতাবাদের সম্পর্কটাকে এইভাবে দেখাতে পারি। ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট postmodern theories are not universally accepted or applied in disaster studies. অর্থাৎ এই যে পোস্টমডার্ন থিওরির যে নানা রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এটি একেবারে সর্বজনীন ভাবে সব জায়গায় সমানভাবে গ্রহণযোগ্য, মানে যে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সেইটি নাও হতে পারে, মানে সেটি অনেক ক্ষেত্রেই হয় না। দে হ্যাভ জেনারেটেড ডিবেটস অ্যান্ড ক্রিটিক্স particularly regarding their potential to undermine objective knowledge and practical solutions. অর্থাৎ এই বিষয়গুলো এক ধরনের মানে বিতর্ক তৈরি করতে পারে বা সমালোচনা তৈরি করতে পারে। কি বিষয়? যে এই যে মানে পটেনশিয়াল টু আন্ডারমাইন অবজেক্টিভ নলেজ, অর্থাৎ এই বিষয়ে যে দুর্যোগ ব্যবস্থাপনা বা দুর্যোগ প্রশমন বা দুর্যোগের নানান বিষয় সম্পর্কে যেই ধারণা এবং প্র্যাকটিক্যালি তার যেই সমাধান হতে পারে,
সেই বিষয়ে সে একটা ডিবেট বা সমালোচনা তৈরি করে, যার চর্চার মধ্য দিয়ে দুর্যোগ প্রশমনের বিষয়টি আরো বেশি প্রশমিত হতে পারে বা গুরুত্ব পেতে পারে বা আরো বেশি অগ্রগতি লাভ করতে পারে। তো উত্তর আধুনিকতাবাদ এবং দুর্যোগ বিষয়ে যে পারস্পরিক বা দুর্যোগের সাথে উত্তর আধুনিকতাবাদের সম্পর্ক বা উত্তর আধুনিকতাবাদের দুর্যোগকে যেভাবে চিহ্নিত করা হয়েছে এই বিষয়ে যে আলোচনা হলো, সেই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোথাও কোনো কিছু কেউ বলতে চান কিনা? সম্ভবত কারো কোনো প্রশ্ন বা কারো কিছু বলবার নাই। আমরা এখন আলোচনা করব এনভায়রনমেন্টালিজম বা পরিবেশবাদ সম্পর্কে। আহ এটাও এক ধরনের মানে বলা যায় একটা মতবাদ, বুঝতেই পারা যায় এনভায়রনমেন্টালিজম বা পরিবেশবাদ এটি আহ মানে তাত্ত্বিক একটা আলোচনা। তবে এটি আহ মানে বলা যায় যে অনেকটা সাবলীল বা আমাদের অনেক পরিচিত বক্তব্য আছে এখানে, যেটা আমরা আলোচনা করলে বুঝতে পারবো। প্রথমত আমরা বলি যে পরিবেশবাদ বা এনভায়রনমেন্টালিজম, এক কথা যদি আমরা বলি যে পরিবেশ বিষয়ক আলাপ আলোচনা, পরিবেশের সুরক্ষা, পরিবেশের ক্ষতি নিবারণ করা, অর্থাৎ পরিবেশের কল্যাণে আমরা যেসব তুমি তুমি দলিলের রবিবার সেই সম্পর্কিত সামগ্রিক আলাপ আলোচনার সমষ্টি হচ্ছে পরিবেশবাদ। আমরা একটু দেখি এখানে কিভাবে লিখছি। পরিবেশবাদ বা এনভায়রনমেন্টালিজম হচ্ছে একটি দর্শন বা আদর্শ যা সামাজিক আন্দোলন বা একটি সামাজিক আন্দোলনের নাম। পরিবেশ বিষয়ক আলাপ আলোচনা এবং পরিবেশ উন্নয়ন সামগ্রিক উদ্যোগ হচ্ছে পরিবেশবাদ। পরিবেশবাদ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ, পুনরুজ্জীবিতকরণ এবং উন্নয়নের জন্য অ্যাডভোকেসি করে, একই সাথে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং বন বা বৃক্ষের নিরাপত্তা ও সংরক্ষণের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষায় তৎপর থাকে। অর্থাৎ সামগ্রিকভাবে যেটা বলছিলাম যে পরিবেশ বিষয়ক আলাপ আলোচনা, প্রচেষ্টা, আন্দোলন বা লেখালেখি বা মানুষকে সচেতন করবার প্রচেষ্টা, এই সব কিছুর সামষ্টিক রূপই পরিবেশবাদ। পরিবেশবাদ বা এনভায়রনমেন্টালিজম এই শব্দটি প্রথম আলোচিত হয় বা প্রথম ব্যবহৃত 1922 সালে। পরিবেশবাদ এমন একটি আন্দোলন, সামাজিক আন্দোলন যা প্রাকৃতিক সম্পদ বা পরিবেশ ব্যবস্থা বা ইকোসিস্টেম এর রক্ষার জন্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করে বা অ্যাডভোকেসি মূলক কার্যক্রম পরিচালনা করে এবং বিভিন্ন ধরনের তদবির বা সুপারিশ লবি করে কাদের সাথে, বিশেষ করে ওই রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করবার জন্য বা নীতি নির্ধারকদের প্রভাবিত করে এই পরিবেশবাদী আন্দোলন। যেমন ধরেন শিল্প কলকারখানার ক্ষেত্রে ইটিপি মানে এখন বাধ্যতামূলক, এটি আইনগতভাবে করে দেওয়া হয়েছে। তো এটি পরিবেশবাদী আন্দোলনের একটা ফল। এই, পলিথিন ব্যবহারকে নিরুৎসাহিত করা বা এটি নিয়ে আইন করা, নদী দূষণ বা দখল আইনগত মানে এটা শাস্তিযোগ্য অপরাধ, এরকম নানা রকমের নীতি নির্ধারণী কর্মকাণ্ডগুলো সাধারণত এই পরিবেশবাদী আন্দোলন বা অ্যাডভোকেসি এবং লবির মাধ্যমে নীতি নির্ধারকদের প্রভাবিত করে এই কাজগুলো সম্পন্ন করা হয়। সুতরাং পরিবেশবাদী আন্দোলন কেবল ওই আপনার মানে রাস্তায় প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা বা অন্যান্য লেখালেখি না, এটি বড় রকমের একটা ওই যে নেগোসিয়েশন বা কি বলে যে লবির মাধ্যমে এই নীতি নির্ধারণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যা পরিবেশের জন্য সুরক্ষা হিসেবে কাজ করে। যেমন বাংলাদেশে যারা পরিবেশবাদী আন্দোলন করে, এরা বেসিক্যালি সরকারের নানা রকমের নীতি সহায়তা দেয় বা নীতির সমালোচনা করে, অথবা ওই অনেক ক্ষেত্রে সরকারের নীতিকে প্রভাবিত করে। আর সাধারণত যারা পরিবেশবাদী আন্দোলনের সাথে যুক্ত, অর্থাৎ মানে পরিবেশ বিষয়ক আন্দোলনের সাথে যুক্ত, তাদেরকে আমরা পরিবেশবাদী বলি। যেমন নারী অধিকার নিয়ে যারা কাজ করেন অনেক ক্ষেত্রে আমরা তাদেরকে বলি নারীবাদী। আর পরিবেশ নিয়ে যারা কাজ করেন বা যিনি প্রাকৃতিক পরিবেশের রক্ষা এবং এর ব্যবস্থাপনা বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেন, তাকে বলা হয় পরিবেশবাদী বা এনভায়রনমেন্টালিস্ট। এখন আমরা যেটা দেখলাম যে পরিবেশবাদ বা এই পরিবেশবাদী আন্দোলন এটি আহ একটা কি মোটামুটি সাম্প্রতিক বিষয় কিনা। বস্তুত পরিবেশ বিষয়ক আলাপ আলোচনা এটি অনেক পুরনো, মানে দীর্ঘকাল যাবৎ পরিবেশ বিষয়ক আলাপ আলোচনা আমরা দেখেছি। এবং এই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখি যে ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড, যার সময়কাল ছিল 1272 থেকে 1307, সেই সময় তিনি লন্ডনের সামুদ্রিক কয়লা বা সি কোল পোড়ানোর উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। কারণ যে এটি প্রতীয়মান হয়েছিল যে এখান থেকে নির্গত ধোঁয়া বা এটাই যেই মানে রান্না করা খাবার, সেটি এক ধরনের মানে কি বলা যায় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। যেহেতু এটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, ফলে তিনি রাষ্ট্রীয় ভাবে বা একেবারে রাজার আদেশ দিয়ে, যেটাকে আমরা অনেক সময় প্রেসিডেন্সিয়াল অর্ডার বলি,
এইভাবে তিনি এটার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। সুতরাং পরিবেশের সাথে মানব স্বাস্থ্যের সম্পর্ককে বিবেচনায় রেখে এই বিষয়ে আলাপ আলোচনা খুব একটা নতুন না, অনেক বেশি আগে থেকেই নানান রকমের উদ্যোগ দেখে আসছি আমরা। এরপরে আল-কালি অ্যাক্ট নামে একটা আইন প্রণয়ন করে ব্রিটেন, যেটা বায়ু দূষণ রোধে ব্রিটেনের বৃহৎ পরিসরের আইন। অর্থাৎ বায়ু দূষণ করা যাবে না, আমাদের দেশে যেমন ইটের ভাটা বা ওই যে কলকারখানার ধোঁয়া বায়ু দূষণ করে। বিশেষ করে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে ইংল্যান্ডের এই রাজা এডওয়ার্ডের সময়ের পরের যে উদ্যোগগুলো, এইগুলো বেশিরভাগই আসছে বেসিক্যালি শিল্প বিপ্লবের পর থেকে। অর্থাৎ শিল্প বিপ্লবের যে আহ মানে পার্শ্ব প্রতিক্রিয়া বা শিল্প বিপ্লবের ফলে শিল্প কলকারখানার ধোঁয়া বর্জ্য এগুলো পরিবেশ দূষণের জন্য মারাত্মক রকমের আহ মানে আহ, মানে দায়ী। তো ফলে শিল্প বিপ্লবের ফলে এই বিষয়ক নানা রকমের উদ্যোগ অনেক বেশি পরিলক্ষিত হয়, এবং এই পরিবেশবাদী আন্দোলনের মূল সূচনা হয়েছে বেসিক্যালি শিল্প বিপ্লবের পরে। ব্রিটেনের পাবলিক হেলথ অ্যাক্ট 1875, এটিও পাবলিক হেলথের সাথে পরিবেশকে সম্পর্কিত করে এই আইন প্রণয়ন করা হয়েছিল যে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কিছু যাতে না করা হয়, সেই ক্ষেত্রে এই রকমের একটা আইন প্রণয়ন করা হয়। এরপরে 1892 সালে জন মুইর তিনি প্রতিষ্ঠা করেন সিয়েরা ক্লাব, যারা পরিবেশ, ওই যে একটু আগে পরিবেশবাদী বললাম, তো পরিবেশ বিষয়ক আলাপ আলোচনা বা পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরি বা নীতি নির্ধারকদের সাথে মানে নেগোসিয়েশন বা বার্গেইন করা বা লবি করা, এই প্রক্রিয়ার সাথে উৎসাহিত হয়ে এই জন মুইরের এই ক্লাব প্রতিষ্ঠা এবং ধারণা করা হয় যে বিশ্বের প্রথম পরিবেশবাদী বেসরকারি সংগঠন এই সিয়েরা ক্লাব, যা পরবর্তীকালে অন্যান্য আরো অনেক সংগঠন বা এনজিও এগুলো কাজ শুরু করেছে, কিন্তু সিয়েরা ক্লাব ছিল প্রথম। এরপরে স্যার উইলিয়াম ব্লেক রিচমন্ডের নেতৃত্বে গঠিত কোল স্মোক অ্যাবেটমেন্ট সোসাইটি 1898, এটাও একটা পরিবেশবাদী বেসরকারি সংগঠন। তারাও বেসিক্যালি আপনার এই যে ধোঁয়া মানে কয়লার যে ধোঁয়া নির্গমন হয় সেইটি প্রতিরোধের জন্য, অর্থাৎ তখন অনেক বেশি কয়লা থেকে যে আপনার কয়লা ইঞ্জিন, আমরা জানি যে বাষ্পীয় ইঞ্জিন, এর আগে কয়লা চালিত ইঞ্জিন। আপনারা অনেকে যারা টাইটানিক সিনেমা দেখেছেন সেখানে দেখবেন যে ওই যে ইঞ্জিন চালানোর জন্য ওই প্রচুর পরিমাণে কয়লা ওখানে দেওয়া হয়, সেটা থেকে বাষ্প তৈরি হয় এবং সেটা থেকে মানে যে শক্তি উৎপন্ন হয় সেটি মূলত কি করে কি বলে যে শক্তি থেকে মানে জাহাজ চলে। তো রেল, জাহাজ এবং বিভিন্ন কলকারখানা এগুলো বেসিক্যালি কয়লা এবং বাষ্প এর থেকে উৎপাদিত শক্তির মাধ্যমে করতে হয়। বাট এই কয়লা পড়ানোর ফলে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হতো, যা মানব স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর ছিল, এবং যেটা অলমোস্ট এখন কিন্তু আর নাই। এমনকি কয়েক বছর আগে ঢাকা শহরে যে টু স্ট্রোক থ্রি হুইলার ইঞ্জিন গুলো মানে যে গাড়ি টাড়ি ছিল সেগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, যে না ঢাকা শহরে এগুলো চালানো যাবে না। ইভেন এখন ইনফ্যাক্ট সারা দেশে এটি বন্ধ। অর্থাৎ এটি প্রচুর পরিমাণে শব্দ এবং ধোঁয়া নির্গত করে এবং এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তো এই রকমের প্রচেষ্টাগুলো যেটা আমরা গত কয়েক বছর আগে আমরা এখানে দেখেছি, আসলে এই রকমের উদ্যোগগুলো অনেক আগে 1900 সালের আগেই বিভিন্ন ভাবে বিশেষ করে ব্রিটেনে এই উদ্যোগগুলো ছিল। এরপরে প্রাণীবিদ আলফ্রেড নিউটন তিনি 1872 সাল থেকে 1903 সাল পর্যন্ত বন্যপ্রাণী এবং পাখি রক্ষার ব্যাপারেও কাজ করেছেন, অর্থাৎ জীববৈচিত্র্য নিয়ে কাজ করা বা যা পরিবেশের অংশ। সুতরাং এই যে বিভিন্ন উদ্যোগ বা মানে প্রচেষ্টাগুলো দেখি বা এইগুলো বেশিরভাগই মানে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি কিছু বেসরকারি উদ্যোগ, এবং এর মধ্য দিয়ে মূলত পরিবেশ বিষয়ক জনসচেতনতা তৈরি করার বা ওই যে বললাম যে নীতি নির্ধারকদের সাথে আলাপ আলোচনা করে মানে আইন প্রণয়নে সহায়তা করা, এই কাজগুলো এই সময় করেছে। 1926 সালে ব্রিটেনে প্রণয়ন করা হয় স্মোক অ্যাবেটমেন্ট অ্যাক্ট। এটিও পরিবেশ দূষণ রোধে বা যে কয়লার ধোঁয়া নির্গত রোধে কাজ করেছিল। 1956 সালে পরিবেশ দূষণ রোধে পাশ করা হয় ক্লিন এয়ার অ্যাক্ট, এবং 1958 সালে আলকালি অর্ডারের মাধ্যমে ধোঁয়া, ছাই, ধুলা ইত্যাদি নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ পরিবেশ বিষয়ক যে প্রচেষ্টা, যেটা আমরা অনেক সময় ধারণা করি যে এটা মনে হয় খুব সাম্প্রতিক ইস্যু, আসলে সাম্প্রতিক ইস্যু না। বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ব্রিটেন বা ইউরোপ এইসব জায়গায় এই প্রচেষ্টাগুলো অনেক আগে থেকে শুরু হয়েছিল, বিশেষ করে শিল্প বিপ্লবের পর থেকে। শিল্প বিপ্লব এবং পরিবেশ দূষণ যেটা বলছিলাম, যে শিল্প বিপ্লবের ফলে মাটি, পানি, বায়ু দূষণ এটি মারাত্মক ভাবে বেড়ে যায়। শিল্প বিপ্লবের মানে অর্থাৎ কলকারখানা থেকে নির্গত বর্জ্য এটি পানির সাথে মিশে মাটি আবার পানি আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে,
সেইভাবে পানি দূষণ করে। এরপরে সেখান থেকে মানে নির্গত ধোঁয়া এটি বায়ু দূষণ করে, এবং উৎপাদিত শব্দ, যেটা আমরা মোটামুটি জানি, আমি ডিটেল আলোচনা করবো না, জাস্ট আমি এই বিষয়টা এখানে দিয়ে রেখেছি যে সেখান থেকে নির্গত শব্দ এটি শব্দ দূষণ করে। তো ফলে বলা যায় যে এই যে আধুনিক কালে আমরা যে মাটি পানি বায়ু দূষণ বা শব্দ দূষণের নানান রকমের আলাপ আলোচনা করি, এটি প্রধানত শিল্প বিপ্লবের পর থেকে এই মারাত্মক রকম শুরু হয়েছে। এর আগে মানুষ মানে প্রাকৃতিক ভাবে কিছু কাজ করতো, অনেক সময় হয়তো মানে কি বলে বন্যপ্রাণী শিকার, বৃক্ষ নিধন, পাখি শিকার, বা ওই যে কয়লা পোড়ানো, এরকম যে কাজগুলো হতো, সেই তুলনায় শিল্প বিপ্লবের ফলে বলা যায় যে খুব ড্রাস্টিক্যালি মারাত্মক ভাবে পরিবেশের বিপর্যয় ডেকে আনে। এবং এরপরে মানুষ কিন্তু থেমে থাকেনি যে না মানে আমরা তাহলে পরিবেশ দূষণ যেহেতু হচ্ছে, তাহলে আমরা শিল্প কলকারখানা সব বন্ধ করে দিব। বন্ধ করেনি, বরং মানুষ সেগুলোর উন্নয়ন সাধন, যেটা বললাম যে কয়লা বা বাষ্প থেকে একসময় ফসিল ফুয়েলে আসছে, পেট্রোলিয়াম, এই যে মানে এইগুলো থেকে এখন বিদ্যুৎ জ্বালানিতে আসছে, বিদ্যুৎ জ্বালানি থেকে এখন দেখুন সৌর চালিত বিদ্যুতে আসছে। পাশাপাশি সেইগুলো ইটিপি স্থাপন, মানে যাতে পরিবেশে এর থেকে ধোঁয়া বা বর্জ্য এটা পরিশোধন করা যায়, বা এটা পরিবেশের অত বেশি মিশে না যায়, এরকম নানা রকমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যে আমরা আমাদের উন্নয়ন অগ্রগতির জন্য আমাদের মানে শিল্প কলকারখানার উৎপাদন বন্ধ করা যাবে না, কিন্তু এখান থেকে যেই ক্ষতিকর মানে প্রক্রিয়াগুলো, সেইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। পরিবেশবাদী আন্দোলনের ধাপ, এই যে পরিবেশ দূষণের বিভিন্ন বিষয়গুলো আমরা দেখলাম, এর কয়েকটা ধাপে পরিবেশবাদী আন্দোলনগুলো সংঘটিত হচ্ছে। যেমন 1850 থেকে 1950, এই সময় প্রধানত পরিবেশ দূষণ নিয়ে অনেক বেশি সোচ্চার থেকেছে মানুষ। এরপরে যেটা দেখা গেছে যে 1950 থেকে 1980, এই সময় বনভূমি এবং জীববৈচিত্র্য রক্ষার বিষয়টি অনেক বেশি আলাপ আলোচনায় আসছে। এরপরে যখন আসছে মূলত 80-র দশক থেকে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ, এই বিষয় নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা, গ্রিন হাউস ইফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং, এই বিষয় নিয়ে মানুষ কথাবার্তা বলেছে। এবং এরপরে আর একটা ধাপ আছে যেটি এখন অনেক বেশি আলাপ আলোচনা হয়, সেটি কি কেউ বলতে পারবেন? পরিবেশের এখন কোন বিষয় নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা? তাপমাত্রা বৃদ্ধি, স্যার। হ্যাঁ, সেটি এখন সাম্প্রতিক কালে হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি। বাট এটির জন্য আমরা কাকে দায়ী করি, কেন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে অনেকে মত দিয়ে থাকে? গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট না, অতিরিক্ত আমরা এক কথা যদি এখানে বলি, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ। আমাদের অনেক ক্ষেত্রেই আমরা মনে করছি যে এখন যে পরিবেশের বিপর্যয়, এর মূলে রয়েছে জলবায়ুর পরিবর্তন। জলবায়ু আর আবহাওয়া নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। আমাদের ধারণা আছে যে গত 30-40 বছরের যে আবহাওয়া, সেটি মূলত জলবায়ু, এবং এইটির যে পরিবর্তন হচ্ছে, সেইটি আমাদের পরিবেশগত বিপর্যয়, আমাদের স্বাস্থ্য ঝুঁকি, এগুলো মারাত্মক ভাবে তৈরি করছে। এবং একবিংশ শতাব্দীর গোড়া থেকে, অর্থাৎ মোটামুটি 2001, 2005 এইরকম সময় থেকে এটি নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই যে অনেকগুলো ধাপ আমরা দেখলাম, অর্থাৎ শেষ ধাপের কথা যদি আমরা বলি যে জলবায়ু পরিবর্তন, হ্যাঁ, নো ডাউট যে জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা এখন অনেক বেশি সোচ্চার, কিন্তু আমরা কি পরিবেশ দূষণ রোধ, আমরা এই যে বনভূমি বা জীববৈচিত্র্য রক্ষা ইস্যু নিয়ে কি আমরা আর কথা বলছি না, বা ইস্যুগুলো কি আমাদের আন্দোলন থেকে চলে গেছে? তা কিন্তু যায়নি। অর্থাৎ বলা যায় যে এক এক সময় এক একটা নতুন বিষয় আমাদের পরিবেশবাদী আন্দোলনে বা পরিবেশ বিষয়ক জনসচেতনতায় যুক্ত হয়েছে, কিন্তু নতুন বিষয় যুক্ত হওয়া মানে পুরোনো বিষয় আমরা ছেড়ে দিয়েছি তা কিন্তু। এখন আমরা পরিবেশ দূষণ নিয়ে কথা বলি, এখন আমরা বনভূমি জীববৈচিত্র্য রক্ষা বা বৃক্ষ নিধন রোধ এবং বৃক্ষরোপণ, এই বিষয়ক প্রতি বছর ব্যাপক আলাপ আলোচনা এবং জনসচেতনতামূলক কর্মকাণ্ড হয়। এই যে জলবায়ুর যে যতগুলো সামিট হয়, সেখানে বিশ্ব উষ্ণায়ন রোধ বা এই যে সিএফসি নির্গতকে প্রশমন করা, এবং এগুলো শিল্পোন্নত দেশগুলো যাতে এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয় এবং তারা কম্পেনসেশন দেয়, সেই ব্যাপারে নানা রকমের আলাপ আলোচনা হয়। বাট সামগ্রিকভাবে এখন পরিবেশবাদী আন্দোলনে আমরা এই যে 4টা বিষয় এখানে উল্লেখ করলাম, 4টা বিষয় কম বেশি ধারণা, মানে আমরা আমাদের আলাপ আলোচনায় বা এই যে আমাদের পরিবেশবাদী আন্দোলনে এই বিষয়গুলোকে যুক্ত করি। কিন্তু হ্যাঁ, আমরা জলবায়ু পরিবর্তনের জন্যই পিছনের 3টাকে আমরা দায়ী করি, যে পরিবেশ দূষণ, এই যে জীববৈচিত্র্যের অবক্ষয় বা বনভূমি ধ্বংস বা বিশ্ব উষ্ণায়ন, এগুলো জলবায়ু পরিবর্তনকে অনেক বেশি মানে বিপর্যস্ত করেছে বা নেতিবাচক পরিবর্তন ঘটিয়েছে। ফলে এই জলবায়ু পরিবর্তনের আলোচনার সাথে উপরের 3টা আলোচনা সমানভাবে সমান গুরুত্বের সাথে চলে আসে।
পরিবেশ দূষণের কারণ আমরা ডিটেলে আলোচনায় যাব না, আমরা মোটামুটি সবাই জানি যে পরিবেশ দূষণ অনেকগুলো কারণে হয়। কারণ যে আমরা যে যত আলাপ আলোচনা দেখছি এর মোদ্দা কথা যদি বলি যে পরিবেশ বিষয়ক মূল যে জায়গাটা সেটা আসলে পরিবেশ দূষণ, এবং পরিবেশ দূষণের ফলে আমাদের এই যে নানা রকমের পার্শ্ব প্রতিক্রিয়া সহ আমাদের জনস্বাস্থ্য, আমাদের অর্থনীতি, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইত্যাদি, মানে পরিবেশের বিপর্যয়ের মূলে আসলে পরিবেশ দূষণ। তা কেন পরিবেশ দূষণ হয় আমরা একটু এক নজরে দেখি। অধিকারে জনসংখ্যা বৃদ্ধি বা জনসংখ্যার ঘনত্ব, এটা একটা ছবি আমরা পরে দেখব যে মানে এইটি মানে চিত্রটা কিভাবে আমরা বুঝতে পারি যে জনসংখ্যার ঘনত্ব কেমন। এবং বাংলাদেশ এজ এ মানে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে মানে বাংলাদেশ, এবং এখানে পরিবেশের ঝুঁকিটাও সেই কারণে সবচেয়ে বেশি। এবং এর আগে আমরা জনসংখ্যার বিস্ফোরণ এবং পরিবেশ এই আলোচনা এবং চিত্রে সেই বিষয়গুলো আমরা দেখিয়েছি। তো জনসংখ্যা পরিবেশের উপর কি কি রকমের প্রভাব বিস্তার করে সেই আলাপ আলোচনা আমরা দেখেছি। পরিবেশ দূষণের ক্ষেত্রে অপরিকল্পিত শিল্পায়ন এবং নগরায়ন এই বিষয়টিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ পরিবেশের বিপর্যয়ে অবদান রাখে। কলকারখানা বা যানবাহনের কালো ধোঁয়া, রাসায়নিক সার কীটনাশকের যথেচ্ছ ব্যবহার, বৃক্ষ নিধন বা বন উজাড়, এরপরে প্রাকৃতিক দুর্যোগ, ইটের ভাটা, সিএফসি বা গ্রিন হাউস গ্যাস নির্গমন, আইন প্রয়োগ এবং অপরাধীর শাস্তি বিধানে দুর্বলতা বা দুর্নীতি। যেমন অনেক সময় ধরেন যে কোন একটা কলকারখানা স্থাপন করতে হলে সেখানে যে ইটিপি বা পরিবেশের কোনো ক্ষতি করবে কিনা এই বিষয়ে ছাড়পত্র নিতে হয়। তা ওই যে বিদেশি একটা জাহাজ ঘাটে এসে ভিড়তে গেলে ছাড়পত্র নিতে হয়, তা দেখা যায় যে প্রায় সেখানে মানে পরিদর্শন না করেই ছাড়পত্র দিয়ে দেওয়া হয় টাকার বিনিময়ে। অথবা পরিদর্শনে যদি কোনো ত্রুটিও দেখে সেটিও এই দুর্নীতির মাধ্যমে সেটি মানে কি বলা যায় যে ছাড়পত্র পেয়ে যায়। তো সুতরাং এই যে সামগ্রিকভাবে যে পরিবেশ দূষণের অনেকগুলো কারণ, তার মধ্যে এই মানে আইন প্রয়োগের দুর্বলতা, অপরাধের শাস্তি বিধান বা দুর্নীতি এটিও একটা বড় কারণ। এবং সর্বোপরি মানুষের অসচেতনতা এবং অনেক লোভ, এই যে লোভের কারণেই আমরা বন উজাড় করে ফেলি, লোভের কারণেই আমরা কম মানে ওই যে বিনিয়োগের মাধ্যমে শিল্প কলকারখানা থেকে বেশি উৎপাদন চাই, ওইটাকে গ্রিন ফ্যাক্টরি করা বা ওইটাকে ইটিপি করা বা যে নির্দেশনাগুলো আছে সেগুলো আমরা না মেনে কাজ করি, সেটার পিছনে মানুষের অসচেতনতার পাশাপাশি লোভ অনেক বেশি কাজ করে। এখানে ওই যে বলছিলাম যে জনসংখ্যার ঘনত্ব কেমন, এটা মানে আমাদের একটা ট্রেন্ড। সেখানে মানে আমরা বুঝতে পারি যে একটা মানে মানে ট্রেনে যাওয়ার জন্য মানুষের কি পরিমাণ মানুষ হতে পারে, জাস্ট জনসংখ্যার ঘনত্ব বা জনসংখ্যা বৃদ্ধির একটা প্রভাব দেখানোর জন্য প্রতীকী অর্থে ছবিটা এখানে শেয়ার করা হয়েছে। বাংলাদেশে পরিবেশবাদী আন্দোলন আমরা মোটামুটি আমাদের আলোচনা শেষ করব। একটু বলি যে এই পরিবেশবাদী আন্দোলন নিয়ে অনেক বই পুস্তক পাবেন, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার একটা বইয়ের একটা অংশ আছে পরিবেশবাদী আন্দোলন নিয়ে, সেখানেও ডিটেল আছে। বাংলাদেশের সামাজিক আন্দোলন, সেখানেও পরিবেশবাদী আন্দোলনের ইস্যুটা, বাট পরিবেশবাদী বই আপনাদের দেখলাম যে এর মধ্যে কেউ একজন বেশ কিছু বই নিয়েছেন। তো চাইলে পরিবেশবাদী আন্দোলন নিয়ে আমরা কোন একটা বই আমাদের সংগ্রহে রাখতে পারি। বাংলাদেশে পরিবেশবাদী আন্দোলনের অন্যতম শীর্ষ বেসরকারি সংস্থা হচ্ছে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বা বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন, বেলা। রেজওয়ানা চৌধুরী বন্যা এটির প্রধান নির্বাহী। এবং বাংলাদেশে তারা এখন পর্যন্ত মানে পরিবেশ ইস্যুতে বেশ ভালো ভূমিকা পালন করেছে, এবং বেসিক্যালি পরিবেশের যে কোনো ইস্যু নিয়ে দেখা যায় যে তারা বেশ সোচ্চার ভূমিকা পালন করে। বেলা প্রতিষ্ঠিত 1992 সালে। বেলার মূল উদ্দেশ্য বা অবজেক্টিভের মধ্যে দিয়ে সংগঠনের পরিচয় পাওয়া যায়। এখানে বলা হচ্ছে বেলা ইজ টু প্রমোট এনভায়রনমেন্টাল জাস্টিস এন্ড কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ সাউন্ড এনভায়রনমেন্টাল জুরিসপ্রুডেন্স। অর্থাৎ এই পরিবেশগত ন্যায্যতা এবং পরিবেশগত যে নানা রকমের আইনগত বিষয়, এই বিষয়গুলোকে প্রমোট করবার জন্যই তারা মূলত মানে পরিবেশের সাথে আইনের বা আইনগতভাবে পরিবেশের সুরক্ষা দেওয়া, এই ব্যাপারে তারা মূলত কাজ করে থাকে। বাংলাদেশে পরিবেশবাদী আন্দোলনের অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে পরিবেশ আন্দোলন বা বাপা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন। বাপা একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে 2000 সালে প্রতিষ্ঠিত হয়। বাইরের কোন আর্থিক সহায়তা ছাড়াই নিজস্ব সক্ষমতা অনুসারে তারা এই পরিবেশ বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নগর পরিবেশ বা আরবান এনভায়রনমেন্ট, সুন্দরবন রক্ষা আন্দোলন, নদী রক্ষা কমিশন গঠন, হাওর বা খাল বিল দখল ও দূষণের বিরুদ্ধে
বাপা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। এছাড়া পরিবেশ বাঁচাও আন্দোলন বা বা বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বা বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক বিএন বা বেন, কোস্টাল লাইভলিহুডস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক ক্লিন প্রভৃতি সংগঠনগুলো পরিবেশের সুরক্ষায় নিজ নিজ পরিসরে কাজ করে চলেছে। এটা দুই রকমের কাজ করে, যেটা আমরা শুরুর দিকে বলছিলাম। একটা হচ্ছে জনসচেতনতামূলক, আর একটা হচ্ছে আইনগতভাবে বা সরকারের সাথে পলিসি অ্যাডভোকেসি করা। তো সামগ্রিকভাবে তারা মানে এই পরিবেশ সুরক্ষা নিয়ে তারা কাজগুলো করে যাচ্ছে। তবে পরিবেশ বিরোধী আন্দোলনের ব্যাপারে কিছু কিছু সমালোচনা অনেকে করে থাকে, যে তারা অনেক ক্ষেত্রে তথ্য পাচার বা অনেক ক্ষেত্রে বিদেশি অর্থ সহায়তায় মানে এক ধরনের বাণিজ্যিক মনোভাব, এইসব কিছু সমালোচনাও রয়েছে। বাট সমালোচনা সত্ত্বেও বলা যায় যে বাংলাদেশের পরিবেশ বিষয়ক যে সচেতনতা, সেই ক্ষেত্রে এই যে যে সংগঠনগুলোর কথা বললাম, পাশাপাশি সরকারের বিভিন্ন প্রচেষ্টা, যেমন আমরা জানি যে বৃক্ষরোপণের কর্মসূচিগুলো একেবারে সরকারের শীর্ষ পর্যায় থেকে উৎসাহিত করা হয়, এবং তারা ওই যে মানে এটি প্রচার বা লোকজনকে উৎসাহিত করা যে প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় মানে গাছ লাগানো, তো এইটা সরকারি প্রচেষ্টাও আছে। পাশাপাশি বেসরকারি এই সংগঠনগুলো পরিবেশ বিষয়ক জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে তারা বাংলাদেশের পরিবেশ সুরক্ষার জন্য বিভিন্ন আইন প্রণয়ন বা পরিবেশের ক্ষতি হয় এমন অনেক ক্ষেত্রে তারা আইনগত প্রতিকারের মাধ্যমে এই পরিবেশবাদী আন্দোলনে ভূমিকা রেখেছে। তো মোটামুটি আপনি সিলেবাস বা কন্টেন্ট গুলো নিয়ে ওখানে কথা বললে ওরা লাইব্রেরি থেকে আপনাকে বিভিন্ন বইগুলো দেখাবে, আপনি কন্টেন্ট বা সূচি দেখে সেখান থেকে আপনি একাধিক বই সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, তো যে কোনো তাদেরকে আমি ওই সিলেবাসটা দেখাবো, তারপর বলবো যে হ্যাঁ আমি এই যে সিলেবাস বা অন্তত টাইটেল ইংলিশ গুলো বই আপনি চাই, সাথে এই তো? নিয়ে যাবেন। এবং বাংলাদেশের মোটামুটি বলা যায় যে বইয়ের জন্য এই তিনটা জায়গা হচ্ছে আপনার সবচেয়ে ভালো জায়গা। ইভেন যে শাহবাগ নীলক্ষেতের পাশে আপনার পাঠক ফোরাম বা এরকম একটা জায়গা আছে, ওদেরও কালেকশন, ওরা বই বিক্রি করে। আমি ওই ম্যাক্সিমাম চেক করেছি ইসে নীলক্ষেতে। না এখন স্যার আপনার নীলক্ষেতে আপনার গতানুগতিক বা ওই যে গাইড টাইপের বইগুলো বেশি, কিন্তু আপনার নিউ মার্কেটের যে দোকানগুলো আছে, পাশাপাশি আজিজ সুপার মার্কেট এবং যে আচ্ছা। পাঠক সমাবেশ, এরকম কিছু জায়গায় আপনি যাবেন, সেখানে মোটামুটি আমার ধারণা যে বেশ কিছু বই পেয়ে যেতে পারেন। আচ্ছা।